স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ার নাফি। মশাই ধরে বৃষ্টির ধরে খুব কষ্ট হয়ে গেছে আমাকে, খাওয়া চলা ফরা খুব কষ্ট আমাকে। পাট টাট বুনছিলাম, গরিব মানুষ খাইয়ে গেছে, বন্যা একেবারে কিছু ছিল না। ঘরের মধ্যে পানি, আর কি চলাফেরা মুশকিল, খাওয়া দাওয়া মুশকিল, পানি নাই। মিম দেখছিলাম বন্যা পরিস্থিতির চিত্র এবং পানি কমতে শুরু করলেও দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি এখনো বিপদসীমার উপরে পড়েছে। বন্যা দীর্ঘায়িত হওয়ায় দুর্ভোগ বেড়েছে চর ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের এবং অনেকে আসলে আশ্রয় না পেয়ে উঁচু স্থানে রয়েছেন আশ্রয় নেওয়ার জন্য। সেখানে দেখা যাচ্ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এখন দুপুরে এ নিয়েও থাকছে বিস্তারিত। এই ভ্যাকসিনের ভিতরে 4টা কম্পোনেন্টই আছে। বাংলাদেশ পপুলেশনে অ্যান্টিবডি রেসপন্স ভালো হয় এবং ভালো হয় অ্যাডাল্টের ক্ষেত্রে খুবই ভালো হয়, চিলড্রেনদের ক্ষেত্রে অ্যাডাল্টের তুলনায় একটু কম। খারাপ মশাকে ভালো মশা করার পদ্ধতি আছে, যেমন উলবাকি একটা ব্যাকটেরিয়া, যেটা মশার মধ্যে যদি ঢুকানো হয় মশার এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মতে চলে যাবে, তখন মশার শরীরের মধ্যে এডিস বা মানে ডেঙ্গি বা জিকা বা চিকুনগুনিয়া এইসব জীবাণুগুলো থাকবে না। নাফি, প্রতিনিয়ত কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু সংক্রমণ। শুধুমাত্র সচেতনতায় কিন্তু কোনো সমাধান মিলছে না। তাহলে বাঁচার উপায় কি হতে পারে? বাঁচার উপায় হতে পারে মিম আমরা যেটা দেখছিলাম, টিকার উদ্ভাবন। এবং যদিও টিকা নিয়ে ইতিবাচক দ্বিতীয় ধাপের একটি আমরা পরীক্ষামূলক ইতিবাচক ফলাফল পেয়েছি, তবে তৃতীয় ধাপে এখন পর্যন্ত কোনো ফলাফল সেটা হয়নি। এ নিয়েও আমরা এখন দুপুরে জানাবো বিস্তারিত। তবে শুরুতেই জানাতে চাই বন্যা পরিস্থিতির খবর। যেমনটি বলছিলাম শুরুতেই, যে বন্যা পরিস্থিতির বগুড়া সারিয়াকান্দি যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এই বিষয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন মাজেদুর রহমান, এবং পাশাপাশি আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী রিফাত রহমান, এবং জামালপুর থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী জুয়েল রানা। প্রথমেই যেতে চাই বগুড়ায় আছেন মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন যে এই যে এখনো কি পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছে, দুর্গত এলাকায় যারা রয়েছে তাদের ত্রাণ সহায়তা নেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ নাফি, প্রথমে যেটি জানাতে চাই সেটি হলো, আজ থেকে প্রায় 5 দিন হঠাৎ করে যমুনার পানি কিন্তু 59 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা বিপদসীমার অনেক অনেক বেশি। সে পানিটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আজ কিন্তু সেই কমে 32 সেন্টিমিটার, বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরেও কিন্তু এই মানুষগুলো, যে পানিবন্দী মানুষগুলো কিন্তু এখনও আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয় নিয়েছেন, এবং অনেক বাড়িঘর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, অনেক বাড়িঘর গ্রামগুলো কিন্তু পানির নিচে এখন আছে। সামনে যে স্কুলটি দেখা যাচ্ছে দেবডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, সেটি কিন্তু পানির মধ্যে, প্রায় হাঁটু পানির মধ্যে, কিন্তু এক বুক পানির মধ্যে কিন্তু সেই স্কুলটি রয়েছে। এরকম প্রায় 31টি বিদ্যালয়, প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ, যেগুলো পানির মধ্যে এখনও রয়েছে, পাঠদান বন্ধ রয়েছে। এছাড়া এখানে যে শস্য, বিশেষ করে চরাঞ্চলে পাট, এই পাটটি কিন্তু একমাত্র শস্য, যেখানে এই চরাঞ্চলের মানুষ কিন্তু এই শস্যটা, এই পাট বিক্রি করে কিন্তু তাদের প্রায় বছরে যে তাদের আয় ব্যয়ের হিসাব সেটি কষেন। সে পাটটিও কিন্তু অনেকটা নষ্ট হতে চলেছে। আর মানুষগুলো যে দুর্ভোগের মধ্যে রয়েছে, যে মানুষগুলো উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন, বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন, সেখানে কিন্তু পর্যাপ্ত খাবারের ব্যবস্থা এখনও করা হয়নি, এবং এখানে যে বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন, প্রত্যেকটির অভাব রয়েছে। এখানে সরকারিভাবে যেটি বলা হয়েছে, এখানে 2 লক্ষ টাকা মাত্র বরাদ্দ রয়েছে, এবং 100 মেট্রিক টন চাল। আর এখানে পানিবন্দী লোকের সংখ্যা প্রায় 60,000। সামান্যতম এই খাবার এবং এই টাকা দিয়ে কীভাবে কভার করা যাবে, এটি কিন্তু বুঝে উঠতে পারছেন না জনপ্রতিনিধিরা। তারা বলছেন যে অনেক জায়গায় আমি ঘুরেছি, সেখানে দেখতে পেয়েছি যে তারা কিন্তু এখন পর্যন্ত অনেকেই ত্রাণ সামগ্রী পায়নি। অনেকে পেয়েছেন, কিছু শুকনো খাবার পেয়েছেন, চাল পেয়েছেন, আবার অনেকেই পাননি। এরকমই পাওয়া না পাওয়ার মধ্যে কিন্তু আশ্রয় কেন্দ্র লোকগুলো এখানে বসবাস করছেন। আর পানির যে কমার যে প্রভাবটা, সেটি কিন্তু খুবই ধীরে ধীরে পানি কমছেন। গতকাল কিন্তু
9 সেন্টিমিটার পানি কমেছিল, আর আজকে পানি কমেছে মাত্র 1 সেন্টিমিটার। অর্থাৎ আজকে কিন্তু পানি কমেনি বললেই চলে। এইভাবে কিন্তু পানির যে যে পানি বাড়ছে যেভাবে রয়েছে, তাতে কিন্তু খুব একটা দুঃখ দুর্দশা কিন্তু যে বানভাসী মানুষের লাঘব হবে না। এখনও এখানে প্রায় 4-5 দিন লাগবে পানি কমতে, তারপরে মানুষগুলো হয়তো তার নিজের আশ্রয়স্থলে যেতে পারবে। সেই সময় পর্যন্ত মানুষরা যে নির্ধারণ কষ্টে রয়েছে, সেই কষ্ট লাঘবের জন্য পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা কিন্তু এখনও করা হয়নি সরকারি তরফ থেকে, এমনটি বলছেন জনপ্রতিনিধিরা। তে নাফি, এই ছিল আমার কাছে বগুড়ার যে ত্রাণ বিতরণ এবং বানভাসী মানুষের সর্বশেষ খবর। আমরা শুনছিলাম বগুড়ার খবর, সেখানেও যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বলছে। এছাড়া সিরাজগঞ্জেও একই অবস্থা। এই বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত আছেন রিফাত রহমান। রিফাত, জানাবেন যে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এতে করে নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা? নাফি, গত 2 দিন কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমেছে, তবে আজ কিন্তু আবারও পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এখনো বিপদ সীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে পানিতে কিন্তু একদম টইটম্বুর হয়ে রয়েছে এই যমুনা নদী, যে কারণে সিরাজগঞ্জের যেগুলো চরাঞ্চল রয়েছে, নিম্নাঞ্চল রয়েছে, সেগুলোতে কিন্তু এখনো বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলা চলে। প্রায় 34টি ইউনিয়ন কিন্তু এখনো পানির কবলে রয়েছে, যে কারণে এই এলাকার যেগুলো মানুষ রয়েছে তারা কিন্তু এখনো দুর্ভোগের মধ্যেই রয়েছে। বিশেষ করে যাদের বাড়ি ঘরে এখনো পানি রয়েছে, তারা কিন্তু যে উঁচু স্থানগুলো রয়েছে, বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ যেগুলো বাঁধ রয়েছে, সেই বাঁধগুলোতে কিন্তু মানবেতর জীবনযাপন করছে। কারণ প্রচন্ড রোদে পাশাপাশি গুড়ি গুড়ি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এতে করে কিন্তু তাদের দুর্ভোগ কিন্তু প্রতিনিয়তই বেড়েই চলেছে। তবে এই যমুনা নদীর পাশাপাশি যেগুলো অভ্যন্তরীণ নদ নদী রয়েছে, যেমন করতোয়া, হুরাসাগর, বড়াল নদী, এগুলো নদীর পানিও কিন্তু একদমই টইটম্বুর অবস্থায় রয়েছে, যে কারণে সার্বিক বন্যা পরিস্থিতি যদি বলা যায় সেটি কিন্তু এখনো উন্নতি হয়নি। পাশাপাশি যে ক্ষতির কথা যদি বলি, সিরাজগঞ্জের চলতি বন্যায় কিন্তু প্রায় 1 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যেগুলো বসতভিটা রয়েছে সেগুলো পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে কৃষি খাতে, এই যমুনা নদীর চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে প্রায় 6,500 হেক্টর ফসলি জমি কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে এগুলোর যে ফসল, বিশেষ করে বীজতলা, পাট, তিল, এগুলো কিন্তু একদমই ক্ষতিগ্রস্ত হয়েছে টানা 10 দিন পানির নিচে থাকার কারণে। পাশাপাশি সিরাজগঞ্জ যেহেতু তাঁত সমৃদ্ধ এলাকা, সিরাজগঞ্জের প্রায় শতাধিক তাঁত কারখানা কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এসব তাঁত কারখানার যেগুলো মেশিন রয়েছে সেগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতির মুখে পড়েছে বলে আমাদেরকে তাঁত মালিকরা জানিয়েছেন। তো নাফি, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। এবারে যেতে চাই জামালপুরেও গত 1.5 সপ্তাহ ধরে বন্যা পানিতে তলে গেছে বেশ কিছু গ্রাম। সেখান থেকে যুক্ত আছেন জুয়েলানা। জানাবেন যে জামালপুরে এখনো কতগুলো গ্রাম পানির নিচে তলিয়ে আছেন, বন্যাগুলোতে এলাকাগুলোতে কি কি ধরনের সংকট তৈরি হয়েছে? নাফি, জামালপুরে আজ সকাল 6টা থেকেই নতুন করে আবারও বন্যার পানি বাড়তে শুরু করছে। অর্থাৎ এখন দুপুর 2টা পর্যন্ত প্রায় 3 সেন্টিমিটার পানি বেড়েছে। বিপদ সীমার জামালগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 52 সেন্টিমিটার উপর দিয়ে যমুনার পানি বইছে। যদি বলি, জামালপুরে এই মুহূর্তে 7টি উপজেলার 50টি ইউনিয়নের প্রায় 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। অর্থাৎ 965টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমরা জামালপুরের ইসলামপুর, জাওয়ানগঞ্জ, সরিষাবাড়ি এবং বক্সিগঞ্জ, মাদারগঞ্জের একটি ইউনিয়ন আমরা ঘুরে দেখেছি। গত কয়েকদিন ধরে 1.5 সপ্তাহ ঘুরে দেখছি মানুষের যে দুঃখ দুর্দশা বা দুর্ভোগের কোনো অন্ত নেই। চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে যে মানুষ রয়েছে, সেই মানুষগুলোর বানবাসী মানুষগুলো এখনো ঘরে ফিরতে পারেনি। নতুন করে পানি বাড়ার সংখ্যায় তারা উৎকণ্ঠা প্রকাশ করছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দুর্গত মানুষের জন্য 540 মেট্রিক টন চাল বরাদ্দ করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আর নগদ 7 লক্ষ টাকা বিতরণ কার্যক্রম চলছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই মুহূর্তে জামালপুরের 11,000 হেক্টর ফসলি জমি তলিয়েছে। এর মধ্যে
পাট, রূপা আমনের বীজতলা, আউশ ধান, ভুট্টা, মরিচ, সবজি সব বিভিন্ন ধরনের ফসল ছিল, সেগুলো তলিয়ে নষ্ট হয়েছে। এদিকেও কৃষক সেদিকটা নিয়ে অনেকটা দুশ্চিন্তা রয়েছে। অনেকেই বানবাসী মানুষগুলো মানুষগুলো উঁচু উঁচু স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উঁচু কাল সেদিকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে। প্রায় 3000 মানুষ 19টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1.5 সপ্তাহ ধরে। সেই মানুষগুলো দুঃখ দুর্দশার অন্তরে অনেকে বেকার হয়ে কাজ করতে খুব ভালো মতন জীবন যাপন করছে। সব মিলিয়ে বলা চলে নতুন করে বন্যা বাড়ার সংখ্যা এই জামালপুরের 7 উপজেলার প্রায় 3 লক্ষাধিক মানুষ কিন্তু তাদের দুঃখ দুর্দশা বেড়ে চলেছে, তারা মানে অশান্তি হয়েছে। সব মিলিয়ে বলা চলে জামালপুরে এই ছিল বন্যার তথ্য। নাফি। বগুড়া সারিয়াকান্দি এছাড়া সিরাজগঞ্জের এবং জামালপুর পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার উপরে বইছে এবং সেখানকার বানভাসী মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরছেন সহকর্মীরা। এখন যুক্ত ছিলাম সেখানে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সব থেকে দুর্ভোগে পড়েছেন রোপা আমন ধান চাষিরা। উপযুক্ত সময়ের মধ্যে আমন ধানের আবাদ শেষ করা দূরে থাক, এখনও নাবি আমন ধানের চাষ করতে পারছে না তারা। এতে ধানের আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। সদর উপজেলার ছত্রপুর এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে। ধল্লা নদী আবারও বিপদসীমা অতিক্রম করেছে। দুধকুমারও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে এখন পানি বিপদসীমার উপরে, যার ফলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপরন্তু প্রলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, কারণ এখনও 3 শতাধিক গ্রামে 42,000 পরিবারের 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। তারা কিন্তু খাদ্য সংকটে পড়েছেন, তারা বিশুদ্ধ পানীয় জলের সংকটে পড়েছেন, তারা গোখাদ্যের সংকটে পড়েছেন। পাশাপাশি তাদের কিন্তু এখন পানিবাহিত নানা রোগ ব্যাধি তাদের আক্রমণ করছে এবং তারা এর ফলে অসহায় হয়ে পড়েছেন এবং তাদের দুর্ভোগ ক্রমেই চরমে উঠছে। পাশাপাশি রোপা আমন আবাদ নিয়ে কিন্তু কৃষকরা হতাশ হয়ে পড়েছেন, কারণ উপযুক্ত সময়ের মধ্যে রোপা আমন আবাদ করা এই প্লাবিত এলাকার মানুষের পক্ষে সম্ভব হবে না, কারণ 554 হেক্টর রোপা আমন বীজতলা পানিতে তলিয়ে গেছে এবং এগুলো সব নষ্ট হয়ে গেছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নাফি, এখন দুপুরে শুরুতে আমরা বলছিলাম ভয়ঙ্কর হয়ে উঠেছে ডেঙ্গুর সংক্রমণ। শুধুমাত্র কিন্তু সচেতনতায় সে সমাধান মিলছে না, প্রয়োজন টিকার, অর্থাৎ ডেঙ্গু টিকার। কিন্তু সেই ডেঙ্গু টিকা উদ্ভাবন করাও কিন্তু সম্ভব হচ্ছে না, অর্থ সংকটে যেটি আটকে আছে। আইসিডিআরবির একটি টিকা বাংলাদেশে 2য় ধাপে পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফলাফল পাওয়া গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 3য় ধাপের যে পরীক্ষামূলক ব্যবহার সেটি হয়নি। এবং এছাড়া এই অবস্থায় নানা জটিলতায় শিগগিরই মিলছে না প্রাণ সংহারী ডেঙ্গু টিকা। এ নিয়ে বিস্তারিত জানাবেন দেলোয়ার দোলন। টানা কয়েক বছর ধরে ডেঙ্গু আতঙ্ক জেঁকে বসেছে। গত বছর জুলাইয়ে মহামারী পর্যায়ে পৌঁছায় ডেঙ্গু। এবছরও বাড়ছে ডেঙ্গু রোগী। হাসপাতালগুলো থেকে পাওয়া তথ্য মতে শহরের চেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মফস্বলে। এমন অবস্থায় বাঁচার উপায় কি? কেবল সচেতনতাই তো সমাধান মিলছে না। 2023 সালে ডেঙ্গু টিকার পরীক্ষামূলক প্রয়োগের কথা জানায় সরকার। 1 বছর পার হলেও এখনও টিকার অগ্রগতি জানা যায়নি। ওই বছর ডেঙ্গু প্রতিরোধী টিকা TV005 তৈরিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, ইউনিভার্সিটি অব ভারমন্ট ও জন পলকিন্স ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB। গত বছর এই টিকার 2য় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ হয় বাংলাদেশে। প্রয়োগে এ টিকার ইতিবাচক ফলাফল মেলে। ডেঙ্গি আপনার ডিজিজটা হয় আপনার 4টা স্ট্রেনের উপরে: ডেঙ্গি ভাইরাস 1, ডেঙ্গি ভাইরাস 2, ডেঙ্গি ভাইরাস 3 এবং ডেঙ্গি ভাইরাস 4। এই ভ্যাকসিনের ভিতরে 4টা কম্পোনেন্টই আছে এবং এই 4টা কম্পোনেন্টের এগেনস্টেই আর কি আমরা দেখছি বাংলাদেশ পপুলেশনে যে অ্যান্টিবডি রেসপন্স ভালো হয় এবং ভালো হয় অ্যাডাল্টের ক্ষেত্রে খুবই ভালো হয়, চিলড্রেনদের ক্ষেত্রে অ্যাডাল্টের তুলনায় একটু কম রেসপন্স পাওয়া গিয়েছে। TV005 ডেঙ্গু টিকা পরীক্ষায় নেতৃত্ব দানকারী এ বিজ্ঞানী জানালেন, এ টিকা পেতে দীর্ঘ সময় লাগবে।
তবে তৃতীয় ধাপেও বাংলাদেশে পরীক্ষার সুযোগ পেলে স্বল্প মূল্যে টিকা প্রাপ্তি সহজ হতো। সিঙ্গেল ডোজ ভ্যাকসিন, এবং এই ভ্যাকসিনটা যেহেতু আর কি NIH আর কি তাদের যে সমস্ত যেগুলো এন্ডেমিক কান্ট্রি ওদের ভ্যাকসিন কোম্পানিকে তারা লাইসেন্স দিচ্ছে এবং তারা প্রডিউস করতে পারবে, এবং এটা প্রোডাকশানে গেলে পারে তাহলে আর কি একটা অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে আমাদের দেশে মধ্যবিত্ত এবং বা নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষও এটা আর কি ব্যবহার করতে পারতো আর কি। এদিকে জাপানে উৎপাদিত ডেঙ্গু টিকা ইউডেঙ্গা দেশে এনে পরীক্ষামূলক প্রয়োগের কথা থাকলেও অগ্রগতি নেই। এতে দেশে সহসাই মিলছে না এই ডেঙ্গু টিকাটিও। এ অবস্থায় শুধুমাত্র টিকার উপর ভরসা না করে এডিস নিয়ন্ত্রণ ও নিধনে প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত উদ্যোগের কথা বললেন এ গবেষক। মশাকে যদি আমরা এমনভাবে মডিফাই করতে পারি যে মশা আর জীবাণু বহন করবে না, যেমন হয়তোবা দেখা গেল এডিস মশা থাকবে কিন্তু তার মধ্যে ডেঙ্গি থাকবে না, সেজন্য ভালো মশাকে মানে খারাপ মশাকে ভালো মশা করার পদ্ধতি আছে, যেমন উলবাকি একটা ব্যাকটেরিয়া যেটা মশার মধ্যে যদি ঢুকানো হয় তাহলে সেটা মশার এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মতে চলে যাবে, মা থেকে বাচ্চাতে চলে যাবে, কিন্তু ওটা যখন থাকবে তখন মশার শরীরের মধ্যে এডিস বা মানে ডেঙ্গি বা জিকা বা চিকুনগুনিয়া এইসব জীবাণুগুলো থাকবে না। চলতি বছর প্রথম 6 মাসে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 65% মানুষ। গত বছর একই সময়ে যা ঢাকার বাইরে ছিল 23.50%। 2022 সালে যা ছিল মাত্র 12.40%। অর্থাৎ ঢাকার বাইরে রোগী বেড়েছে প্রায় 3 গুণ। এমন অবস্থায় একটি কার্যকরী ডেঙ্গু টিকা একই সঙ্গে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 79 জন। এতে উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে। রাজধানীর মুগদা হাসপাতাল থেকে ডেঙ্গু নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ডেঙ্গু আক্রান্ত রোগীদের অবস্থা কেমন? প্রতিদিন কত সংখ্যক রোগী আসলে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং চিকিৎসকরা রোগীদের কি পরামর্শ দিচ্ছেন ডেঙ্গু থেকে পরিত্রাণের জন্য? আমি যদি প্রথমে আপনাকে বলে রাখি যে গত 24 ঘন্টায় 79 জনের আক্রান্ত হয়েছে সারা দেশে। তার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 13 জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে 18 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এবং আমি এই মুগদা হাসপাতালে আছি, এখানে 18 জন রোগী আজকে চিকিৎসারত আছেন। এবং এখানের হাসপাতালের কর্তৃপক্ষ বলছিলেন গত জানুয়ারির 1 তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায় 909 জন রোগীকে তারা চিকিৎসা দিয়েছেন। এবং এটি একটি মহিলা ওয়ার্ড, অর্থাৎ মহিলা ওয়ার্ডের পাশেই পুরুষ ওয়ার্ড রয়েছে, সেখানে মাত্র 2 জন রোগী রয়েছে, যার কারণে আমরা মহিলা ওয়ার্ডই আসলে সবচেয়ে এখানে যারা রোগী আছেন তারা এখানে ভর্তি আছেন। এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানও দেখছিলাম যে এই যে গত জানুয়ারির 1 তারিখ থেকে গতকাল পর্যন্ত যে সকল রোগী আক্রান্ত হয়েছেন তার মধ্যে মহিলার সংখ্যাটাই বেশি আমরা দেখেছি। এবং সেটা আসলে উদ্বেগজনক বলছিলেন এখানে যারা চিকিৎসক আছেন। এবং এখানে যারা ভর্তি আছেন অনেকেই 3 দিন 4 দিন 5 দিন ধরে আসলে ভর্তি আছেন, অনেকেই ঢাকার বাহির থেকে এসেছেন, ঢাকার যে পার্শ্ববর্তী জেলা শহরগুলো রয়েছে সেখান থেকে তারা এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং আমি যদি আরেকটি পরিসংখ্যান দিই যে এই মুগদা হাসপাতালে এই যে জানুয়ারি থেকে আজকে পর্যন্ত টোটাল 4 জন রোগী এই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কিন্তু তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই যে একটা উদ্বেগজনক হারে আসলে ডেঙ্গু বাড়ছে, চিকিৎসকরা আসলে যে পরামর্শ দিচ্ছেন যে নাগরিকদের বা বাসা বাড়িতে সচেতন হয়ে আসলে থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবসময় আসলে মশারি ব্যবহার করার জন্য তাদেরকে উৎসাহিত করা হয়, কয়েল ব্যবহার না করে মশারি যাতে ব্যবহার করা হয়। এর পাশাপাশি যে ভালো খাবার, পুষ্টিগুণ খাবার খাওয়ার জন্য তারা আসলে পরামর্শ দিচ্ছেন। এবং এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদেরকেই বলছেন যে শুধু এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরাটাই আসলে শেষ নয়, বাড়িতে গিয়ে তাদেরকে আরও সচেতনভাবে যাতে কিভাবে থাকা যায়, বাসা বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়, সেইগুলো আসলে পরামর্শ এখানে যারা চিকিৎসক আছেন তারা দিচ্ছেন। এবং এখানে এসে যারা রোগীরা আসলে বলছেন যে তাদের যে অঞ্চলগুলো থেকে তারা এসেছেন সেই অঞ্চলগুলো আসলে ডেঙ্গুর হটস্পট বলা চলে। এবং যেহেতু মুগদা হাসপাতাল এই এলাকাটিও একটি হটস্পট, সেক্ষেত্রে এই এলাকারও অনেক রোগী কিন্তু এখান থেকে এসে
এসে চিকিৎসা নিয়েছেন এবং এই হাসপাতালে এসেছেন। এবং এই মুগ্ধা হাসপাতালের পরিচালক আসলে বলছিলেন যে নতুন করে যাতে ডেঙ্গুর প্রকোপটা আরও বৃদ্ধি না পায় বা ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলে এই হাসপাতালগুলোতে যেই ডেঙ্গু ওয়ার্ডগুলো আছে সেগুলো তারা আসলে প্রস্তুতি রেখেছেন এবং প্রস্তুত করে রেখেছেন যাতে চিকিৎসা দিতে তাদেরকে কোনো প্রকার ব্যাগ পোহাতে না হয়। এই ছিল মুগ্ধা হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। মিম। মুগ্ধা হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এক দেশ থেকে চুরি যাওয়া মোবাইল পাঠানো হচ্ছে অন্য এক দেশে, এমন এক চক্রের খোঁজ পেয়েছে পুলিশ। কিভাবে কাজ করে আন্তদেশীয় এই চক্রটি? অনেক প্রবাসী ভাইরা আছে, দেখা যায় ওই দেশে ওই মোবাইলগুলো ইউজ করার পর দেখা যায় এই দেশে আবার ওরা পাঠিয়ে দেয়। এই ফোনটা নিয়েছিলাম 2 মাস ধরে, এখন এটা ভালো লাগতেছে না, তাই আমার এখানে আসা হচ্ছে আমি ফোনটা এক্সচেঞ্জ করব। বক্স আর মেমো থাকে, তখন আমরা মোবাইলটা অ্যাকসেপ্ট করি। এখন আমি আপনাকে দেওয়ার সময় ফার্স্ট অফ অল ওই মেমোটা আমার কাছে থাকবে, আমার দোকানে একটা রিসিপ্ট আমি আপনাকে দিব। এদের কাজই হলো বাহির থেকে মোবাইল নিয়ে আসা এবং সেগুলো খোলা মোবাইল বিভিন্নভাবে চোরাই পথে এদেশে ঢুকায়। বাংলাদেশের যে মোবাইলগুলো এগুলো ওরা বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার এবং আমরা সম্প্রতি ভুটান থেকে একটা মোবাইল উদ্ধার করছি। আন্তদেশীয় চক্রটি সম্পর্কে থাকছে প্রতিবেদন, তবে তার আগে এখন দুপুরে নেব একটা বিরতি। ফিরছে কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। নাফি, প্রতিদিনই আসলে হরহামেশাই আমরা শুনে থাকি কারো না কারো প্রিয়জন অথবা পরিচিত কারো না কারো মোবাইল চুরি হয়ে যাচ্ছে, ছিনতাই হয়ে যাচ্ছে, এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টও রয়েছে, সেই পয়েন্টে সেই চুরি যাওয়া মোবাইলগুলো আবার বিক্রয় হচ্ছে পুনরায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে শুধুমাত্র যে বাংলাদেশের চুরি যাওয়া মোবাইলগুলো বিক্রয় হয় এমন নয়, বাংলাদেশের চুরি হওয়া এমন অনেক মোবাইল পাওয়া যাচ্ছে ভারতে, ভুটানে, আবার ওইসব দেশে যে মোবাইলগুলো চুরি হচ্ছে সেগুলো পাওয়া যাচ্ছে বাংলাদেশে। আপনি জেনে অবাক হবেন যে সম্প্রতি ভারতের একজন নারীর মোবাইল চুরি হয়েছে, তারপর সেই চুরি হওয়া মোবাইলটি খুঁজে পাওয়া গিয়েছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে, এবং সেখান থেকে সেই মোবাইলটি উদ্ধারের পর আন্তর্জাতিক এই চক্রটির খোঁজ পেয়েছে গোয়েন্দা পুলিশ। পুলিশ যেটা বলছে যে মোবাইল চুরি যাওয়ার পর সেটি অন্য দেশে যদি পাচার হয়ে যায় সেটি উদ্ধার করা বেশ কঠিন, এবং সেই সুযোগটি নিচ্ছে এই চক্রটি। এ নিয়ে চট্টগ্রাম থেকে আরো জানাবেন কাজী মাহফুজ। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মোবাইল মার্কেট, এখানকার শতাধিক দোকানে কম দামে বিক্রি হয় বিভিন্ন ব্র্যান্ডের পুরনো মোবাইল ফোন। বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে মোবাইল পাওয়া যাওয়ায় অল্প সময়ে মার্কেটটি পরিচিতি পেয়েছে পুরো চট্টগ্রামে। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন এখানে, কেউ আসেন মোবাইল বিনিময় করতে, কেউ পুরাতন মোবাইল বিক্রি, আর কেউ বা কিনতে। বক্স আর মেমো থাকে, তখন আমরা মোবাইলটা অ্যাকসেপ্ট করি। এখন আমি আপনাকে দেওয়ার সময় ফার্স্ট অফ অল ওই মেমোটা আমার কাছে থাকবে, আমার দোকানে একটা রিসিপ্ট আমি আপনাকে দিব। ওই রিসিপ্টবিহীন কোনো মোবাইল আমরা ডেলিভারি দিই না। এই ফোনটা নিয়েছিলাম 2 মাস ধরে, এখন এটা ভালো লাগতেছে না, তাই আমার এখানে আসা হচ্ছে আমি ফোনটা এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করা অথবা 15 Pro Max নেব অথবা অন্য একটা ফোন নেব। এক্সচেঞ্জ ফ্যাসিলিটিটা ভালো হওয়ার কারণে কিছুদিন ইউজ করার পরে এটা চেঞ্জ করে আবার আরেকটা নেওয়া যায় আর কি। নিউ মার্কেট মোড় ঘিরে এমন 20টি মার্কেটে 400রও বেশি দোকান আছে যারা পুরাতন মোবাইল কেনাবেচা করে, কিন্তু ফাঁক থেকে যায় এখানেই। যিনি মোবাইল বিক্রি করছেন সেই মোবাইলটি তার কিনা তা যাচাই বাছাই করেন না বেশিরভাগ দোকানি। আবার যিনি কিনছেন তিনিও জানেন না এ ফোনটা কার, কিভাবে দোকানে আসলো, আর এই সুযোগ নেয় অপরাধী চক্র। সম্প্রতি ভারতের কলকাতার এক নারীর ব্যবহৃত আইফোন উদ্ধার হলে বেরিয়ে আসে আন্তদেশীয় মোবাইল পাচারের চাঞ্চল্যকর তথ্য। ওই নারী জানান, ফোন ট্র্যাক করে তিনি দেখেন বাংলাদেশের চট্টগ্রাম শহরে এটি খোলা হয়েছে। এরপর মুঠোফোনের যাবতীয় তথ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করেন ভুক্তভোগী। এরপরই ফোনটি উদ্ধারে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম পুলিশের সহায়তায় মোবাইলটা আমি পেয়েছি আলটিমেটলি হাতে। আমার মোবাইলটা গেছিল এপ্রিলে, আর ফিরে পেলাম হচ্ছে গিয়ে জুলাইয়ে। তো মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতখানি কৃতজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে। যারা মূলত ভারত কিংবা ভুটানে চুরি হওয়া মোবাইল ফোন এখানে বিক্রি করে, আর এখান থেকে চুরি হওয়া মোবাইল ফোনগুলো ভারত কিংবা পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠিয়ে দেয়। আর এই কাজগুলো তারা কিভাবে করে তা জানার জন্য এবার আমরা যাব পুলিশের কাছে। পুলিশ জানায় মোবাইলটি উদ্ধার করতে গিয়ে তারা অন্তত 4 জনের সন্ধান পেয়েছেন,
যারা সীমান্তে অন্যান্য জিনিসের মতো মোবাইলও পাচার করে। মূলত অন্য দেশে মোবাইল চলে গেলে সেটি উদ্ধার করা অনেকটাই অসম্ভব। রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক এদের ব্যবসা, এদের কাজই হলো বাহির থেকে মোবাইল নিয়ে আসা এবং সেগুলো খোলা মোবাইল বিভিন্নভাবে চোরাই পথে এদেশে ঢুকায় তারা ওইখানে এই কাজগুলো করতেছে দিনের পর দিন। আবার বাংলাদেশে যে মোবাইলগুলো ছিনতাই হচ্ছে, ধরেন বাংলাদেশে দুই ধরনের মোবাইল আছে, একটা হচ্ছে একটা কম দামি মোবাইল, একটা দামি মোবাইল। দামি মোবাইলগুলোর IMEI চেঞ্জ করা যায় না, কিন্তু কম দামি মোবাইলগুলোর IMEI এখানে চেঞ্জ করে ফেলতে পারে ওরা। বাংলাদেশের যে মোবাইলগুলো এগুলো ওরা বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার এবং আমরা সম্প্রতি ভুটান থেকে একটা মোবাইল উদ্ধার করছি। এমন কয়েকটি ঘটনায় কড়াকড়ির কারণে এসব দোকানে বেচা বিক্রিও অর্ধেকে নেমে এসেছে দাবি ব্যবসায়ীদের। অনেক প্রবাসী ভাইরা আছে, দেখা যায় ওই দেশে ওই মোবাইলগুলো ইউজ করার পর দেখা যায় এই দেশে আবার ওরা পাঠিয়ে দেয়, ফ্যামিলিকে পাঠায়। অনেক সময় ফ্যামিলি টাকার দরকার হয়, অনেক সময় ফ্যামিলি চিন্তা করেন আমি একটু এর চেয়ে আপগ্রেড একটা মডেল ইউজ করব, তখন ওভাবেই আসলে দেশের বাইরে থেকে আমাদের অনেক সেট আমাদের এই বাজারে আসে। মোবাইলটা যখন ডেলিভারি দেয় আমার এই মার্কেটের দ্বিতীয় তলায় এসে যখন মোবাইলটা ল্যান্ডডাউন হয় তখন মোবাইলটা কিনে এখান থেকে কিন্তু চলে যাওয়ার সময় মোবাইলটা সুইচটা এখানে অফ করে যায়। এখন যার মোবাইল হারাই গেছে উনি যখন ট্র্যাকিং দেয় লাস্ট লোকেশন কিন্তু আমাদের রিয়াজউদ্দিন বাজার দেখায়। পুরনো মোবাইল বিনিময় বা ক্রয় বিক্রয়ে নিম্ন আয়ের মানুষ ও তরুণরা উপকৃত হয়, তাই এ ব্যবসার আইনি ভিত্তি না থাকলেও পেয়েছে জনপ্রিয়তা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। মিম, আমরা একটি ডলারের বা বৈদেশিক মুদ্রার চিত্র দেখতে পাচ্ছি এবং এই বৈদেশিক মুদ্রা আয় করার জন্য প্রতি বছরই আমাদের দেশ থেকে অনেক তরুণ বিদেশে যাচ্ছে এবং তার বেশিরভাগ একটা বড় একটা অংশই যায় কুমিল্লার তরুণরা। এবং আপনি আরেকটা বিষয় তথ্য জানবেন যে গেল বছর কুমিল্লা থেকে 1 লাখের বেশি তরুণ তারা বিদেশে গিয়েছে এবং রেমিটেন্স এসেছে $166 কোটি। তবে নাফি, একটি বিষয় নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন যে যারা যাচ্ছেন সবাইকে আসলে স্বপ্নের সে সীমারেখা স্পর্শ করতে পারছেন, অর্থাৎ কেউ কেউ কিন্তু একদম নিঃস্ব হয়ে দেশে ফিরে আসছেন, কেউ বা ফিরে আসছেন নিথর দেহে। আর এই যে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির গতিকে তারা সচল রাখছে, কিন্তু সেবা খাতের যেই ভোগান্তিতে রয়েছেন তারা বা তাদের কোনো সুবিধা পেতে হলে যে পরিমাণ হয়রানির শিকার হতে হয় তাতে কিন্তু সকল কর্মীরাই কম বেশি হতাশ হয়ে দিন কাটাচ্ছেন। বিস্তারিত জানাবেন খালেদ সাইফুল্লাহ, তার সঙ্গে ক্যামেরায় ছিলেন বাশির আহমেদ। পাসপোর্ট অফিসের সামনে দীর্ঘ লাইন। যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের একটি বড় অংশই বিদেশ পাড়ি দিয়ে পরিবারের ভাগ্যের চাকা বদলে দেওয়ার স্বপ্ন দেখেন। দক্ষতা অর্জনে কেউ ভর্তি হন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, কেউ আবার দালালের মাধ্যমে পাড়ি জমান বিদেশে। অনেকে ভাগ্যের চাকা বদলাতে পারলেও অনেকের জীবনেই সুখ থেকে যায় অধরা। কষ্ট ঘামের নোনা জল শুকিয়ে যায় পরিবারের মুখ ভরা সুখের হাসিতে। কুমিল্লার বরুড়া উপজেলার খোসবাস গ্রামের দিনমজুর আলমাস মিয়া ও রুবিনা আক্তারের একমাত্র সন্তান মাসুদ রানা মালদ্বীপ যান বছর 6 আগে। ইভেন্ট ম্যানেজমেন্টে চাকুরি করত মাসুদ। মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুদের মৃত্যুতে মাথায় হাত পরিবারের। ভিটের এক টুকরো জমি ছাড়া উপার্জনের কোনো উপায় নেই পরিবারের। আমরা সব ছেলের উপরে চলছি, ছেলে আমরা রেখা পাইছি, আমি ছেলেটার উপরে ভরসা করছি, আমার আর কেউ নাই। মরার যাওয়ার কারণে আমি একদম নিঃস্ব, ওর উপরে আশা ভরসা। একটা ছেলে আসলো আমার, আমি সরকার থেকে কোনো অনুদান পাই নাই। হতভাগ্য প্রবাসীদের অনেকেই ফিরে আসেন নিঃস্ব হয়ে। পিতা হারানো সন্তান ছোটেন আর্থিক অনুদানের জন্য, কেউ আবার নিজের জন্য খোঁজেন বেঁচে থাকার অবলম্বন। আমার আব্বু 8 বছর যাবৎ বাহারাইন থাকতো, এবার হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। এখানে আসি সরকারি নাকি 3 লক্ষ টাকা অনুদান দিবে, ওইটার জন্য এটা দিয়ে ফ্যামিলির ফিনান্সিয়াল পজিশনটা একটু ভালো হবে। একটু জায়গা কিনবো, বাসা করবো, থাকবো, এই আশা ভরসা করে দেশের থেকে ছেলেমেয়েরা যায় বিদেশ, কিন্তু দেখে এসেছেন কারো আশা পূর্ণ হয়, কারোটা হয় না। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে বদলে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো, সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। আর সেই প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সেবা প্রতিষ্ঠানগুলো গুরুত্ব দেয় না বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা প্রবাসে অনেক সময় পুলিশের হয়রানি হই বিভিন্ন কারণে। দেখা গেছে কাগজপত্র সব কিছু ঠিক আছে,
হ্যাঁ ওনাদের মর্জি এসে তুলে নিয়ে গেছে, এম্বাসির কোনো পদক্ষেপ নাই, কিছু নাই। প্রবাসে যখন বিপদে পড়ে একজন অসুস্থ হয়ে একবারে পঙ্গুত্ব বরণ করে এবং কি মৃত্যু হই, তখন নিহত হওয়ার ব্যক্তিটার যখন লাশটা যখন দেশে আসে, দেশে আনার জন্য কোনো সংস্থা বাংলাদেশে তেমন আমাদের জন্য কাজ করে না। অনেকেই দেশে ফিরে পুঁজি ভেঙে তৈরি করেন দৃষ্টিনন্দন পাকা দালান। পরিকল্পনা না থাকায় উপার্জিত অর্থ কাজে লাগাতে ব্যর্থ হন প্রবাসীদের একটা বড় অংশ। দেশে ফিরেও অনেকেই কাজে লাগাতে পারেন না অর্জিত দক্ষতা ও মেধা। ফলে তাদের অনেকেই দেশে ফিরে মানবেতর জীবনযাপন করেন। বিদেশে ইনকাম করে দেশে এসে যদি বিনিয়োগ করার তাদের সুযোগ থাকতো, বা যদি সরকারও তাদেরকে এই জায়গায় যদি আরও একটু সুযোগ সৃষ্টি করে দিত, তাহলে কিন্তু তারা অনেক বেশি উপকৃত হতো এবং মানে দেশও অনেক বেশি আগে যেতে পারত। 15 বছর 10 বছর থাকার পরে আসার পরে একটা টাকা নিয়ে তারা দেশে আসার পরে এই টাকাটা কি করবে? দেখা গেছে একটা ঘর করবে, তাদের চিন্তা স্বপ্ন থাকে একটা ঘর করবে, ঘর করার পরে আর তাদের কোনো সঞ্চয় থাকে না। শ্রমবাজারে ভালো উপার্জন করতে প্রয়োজন সঠিক কর্মপরিকল্পনা। এক্ষেত্রে অভিভাবকদেরও পদক্ষেপ নিতে হবে। আমাদের একটা সার্ভেতে দেখা গেছে যে আমাদের দক্ষিণ এশিয়ার যে মাইগ্রেশনটা হয়, দক্ষিণ এশিয়াতে যত মানুষ বিদেশে যাচ্ছে তার 85% মানুষই প্রথম তারা টাকাগুলোকে কোনো একটা নন প্রোডাক্টিভ জায়গাতে খরচ করে ফেলে। তো এই ফিনান্সিয়াল লিটারেসি জায়গাটাতে আমাদের অনেক বেশি ঘাটতি রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আর্থিক অনুদানে সরকারের রয়েছে নানা উদ্যোগ। নিয়ম মেনে আবেদন করলে রয়েছে আর্থিক সহযোগিতা সহ নানা সেবা। প্রবাসীদের সন্তানদের জন্য রয়েছে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা ও সহজ শর্তে 5.5% সুদে ঋণ সুবিধা। প্রথম পাসপোর্টের মধ্যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স থাকে, বহির্গমন ছাড়পত্র। ওই বহির্গমন ছাড়পত্র না পাওয়া গেলে প্রবাসী মৃত কর্মীরা 3 লক্ষ টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়। এখন ওয়ারিশেরা তো এটা রাখে না, মৃত যিনি মারা গেছে ওনার কাছে তো পাসপোর্টটা থাকে। এখন ওই পাসপোর্টটা সংরক্ষণ করতে হবে। প্রবাসী কর্মীর মৃত ব্যক্তির সন্তানরা শিক্ষাবৃত্তি পাবে, অন্যান্য সুযোগ সুবিধা আরও আছে, এগুলো তারা পর্যায়ক্রমে পাবেন। আমরা প্রবাসী কর্মী যারা বিদেশে মারা যায় তাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলি সংরক্ষণ করার জন্য আমরা অনুরোধ করে থাকি। চলতি বছর 6 মাসে কুমিল্লা থেকে বিদেশ পাড়ি জমিয়েছেন 45,544 জন। 2023 সালে বিদেশ গিয়েছে কুমিল্লার 1,12,000 কর্মী। দেশের মোট জনশক্তি রপ্তানির প্রায় 10%ই কুমিল্লার। রেমিটেন্স অর্জনেও কুমিল্লা দেশের অন্যতম শীর্ষ জেলা। কুমিল্লার মোট প্রবাসীর সংখ্যা 13,76,000। দক্ষতা অর্জনে প্রবাসীদের নানা রকম প্রশিক্ষণ দিচ্ছে সরকার। গেল 11 মাসে কুমিল্লা থেকে বায়োমেট্রিক নিবন্ধন করেছে 80,000 কর্মী। নিরাপদ অভিবাসনের লক্ষ্যে নিবন্ধিত 32,000 কর্মীকে দেয়া হয়েছে 3 দিনের প্রশিক্ষণ। রেমিটেন্সের প্রবাহ বাড়াতে উপজেলা ভিত্তিক নানা কর্মসূচি নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং দক্ষ শ্রমিক এই দুটি কিন্তু একটি আরেকটির সাথে অনেক আমি বলবো যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ আমাদের শ্রমিকরা যদি দক্ষ হয় তাহলে কিন্তু তাদের সেখানে বেতন ভাতা থেকে শুরু করে যেই অন্যান্য যে অর্থনৈতিক যে প্রাপ্তিগুলো সেগুলো কিন্তু অনেক বেড়ে যাবে। নুয়ে পড়া অর্থনীতিকে সচল করতে প্রবাসীদের রেমিটেন্সের ভূমিকা ইতিবাচক। প্রবাস ফেরত দক্ষ জনশক্তিকে কাজে লাগানো এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনে সরকার আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা রেমিটেন্স কর্মীদের। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এখন দুপুরে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। নাফি, নওগাঁয় সপ্তাহের ব্যবধানে 50 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের ধানের দামে। তবে দাম বেশি পেলেও কৃষকরা কিন্তু খুশি হতে পারছেন না, কারণ তাদের দাবি মৌসুমের শুরুতে কম দামে সব ধান বিক্রি করে দিয়েছিলেন তারা। এবং ব্যবসায়ীরা যেটা বলছে যে ধান হাটে সরবরাহ কমার পাশাপাশি চাল কলগুলোতে চাহিদা বাড়ার প্রভাব পড়েছে ধানের দরে। এ নিয়ে আব্বাস আলী তথ্য ছবিতে দেখে আসবো বিস্তারিত। উত্তরের বরেন্দ্র জেলা নওগাঁয় ধান চালের বৃহৎ মোকাম। 2 মাস আগে শেষ হয়েছে ইরিবোরো মৌসুমের ধান কাটা মাড়াই। মৌসুমের শেষ সময়ে বাজারে কমেছে ধানের সরবরাহ।
তবে চালকলগুলোতে চাহিদা বাড়ায় সপ্তাহ ব্যবধানে প্রতিমণ ধানের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। আর 2 মাসের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের ধানের দাম বেড়েছে অন্তত 200 থেকে 250 টাকা। বৃহস্পতিবার জেলার মহদেবপুর চকগৌরীহাটে প্রতিমণ কাটারি ভোগ ধান বিক্রি হয় 1400 থেকে 1410 টাকায়, আর জিরাশাইল 1350 টাকা থেকে 1370 টাকা, সুফলতা 1250 থেকে 1270 এবং ব্রি 29 বিক্রি হয় 1200 থেকে 1220 টাকায়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ধার দেনা করে ধান আবাদ করতে হয়। দেনা পরিশোধে মৌসুমের শুরুতে বাজারে ধানের সরবরাহ বেশি থাকায় দামও থাকে কম। এ সময় সর্বোচ্চ 1100 টাকায় প্রতিমণ ধান বিক্রি করেন তারা। তাই দাম বাড়লেও ঘরে ধান না থাকায় লাভ হয়নি কৃষকের। এখন বর্তমানে ধান আর ঘরে নিয়ে 2 মণ ধান আনছিলাম, বিক্রি করে আমার শেষ হয়ে গেছে। আমার বাড়ির ধান আছে মোটেই 20 মণ, আজকে বিক্রি করলাম হলো 1400 টাকা। সে সময় যদি আমাদের বাজারটা নিয়ন্ত্রণে থাকতো তাহলে আমরা কৃষক উপকৃত হতাম। কোনো হাটে দাম বেশি যাচ্ছে, কোনো হাটে কম যাচ্ছে, কিন্তু ব্যবসাটা ঠিকই লাভ করছে, কিন্তু সাধারণ গৃহস্থ আমরা লস খাই যাচ্ছি। এবছর সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেশি হয় বোরো ধান রোপণ থেকে শুরু করে কাটামারাই পর্যন্ত খরচ হয়েছে অন্তত 16 থেকে 18,000 টাকা। বিঘা প্রতি ফলন হয় 22 থেকে 24 মণ। মৌসুমের শুরুতে ব্যবসায়ীদের সিন্ডিকেটে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। ধানের আবাদ করা পোষাচ্ছেই না, তো খরচ বেশি, ধানের দাম কম, ফলন কম। খরচ বর্তমান 18,000 টাকা বিঘা প্রতি খরচ পড়ে যায়, কিন্তু ধানের দাম পাওয়া যায় কাটার সময় 800, 1000, 1100, এর বেশি বাজার ছিল না। এদিকে চালকলগুলোতে বেড়েছে ধানের চাহিদা, তবে হাটে ধানের সরবরাহ কমে আসায় বেড়েছে দাম। বর্তমানে ধানের যে দাম রয়েছে তা না কমলে কৃষকরা লাভবান হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে গ্রামগঞ্জের ধানগুলো হাটে সরবরাহ হতে পারে নাই, বিদায় বাজারটা বেড়ে গেছে। তারপরেও বাজারটা ভালো, এতে গৃহস্থ খুশি যে এই বাজারে বেচা কিনা করলে আমরা ভালো লাভবান হব, তবে এই বাজারটাই থাকা উচিত। বাজার স্থিতিশীল হতে আগামী রোপা আমন ধান কাটামারাই পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রতি সপ্তাহে নওগাঁর এই হাটে প্রায় কোটি টাকার ধান বিক্রি হয়। এখন নওগাঁ। আমরা ধানের দাম বাড়ার প্রতিবেদন দেখছিলাম, একটু সবজি নিয়ে কথা বলতে চাই, যেহেতু এখানে অনেক সবজির একটা চিত্র দেখতে পাচ্ছি, অনেক ধরনের সবজির দাম বাড়লে যে শুধু ক্রেতারা বিপাকে পড়েন এমনটি নয়, এর পাশাপাশি যারা খুচরা বা পাইকারি বিক্রেতা আছে তারাও দাম বাড়া নিয়ে থাকে শঙ্কায়। সরবরাহ যখন কম থাকে তখন কিন্তু পণ্যের চাহিদাও বেড়ে যায়, এবং সরবরাহ কম থাকলে পণ্য যদি চাহিদা বেড়ে যায় তখন আবার পণ্য ঠিকঠাক মতো বাজারে পাওয়াও যায় না, পাশাপাশি পুঁজির সংকটও কিন্তু একটি তৈরি হয়। তাই সবজি সহ যে কোনো পণ্যের দাম বৃদ্ধি কিন্তু কারোর জন্য সুখকর নয়। এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমিরুল বাপ্পি। ভোরের আলো ফোটার পরপরই মানুষের আনাগোনা শুরু হয়ে যায় সৈয়দপুরে পৌর পাইকারি কাঁচা বাজারে। পাইকারি সবজির ব্যবসায়ীরা নিজের জায়গা ঝেড়ে মুছে অপেক্ষায় থাকেন কৃষকদের। চাষিদের আনা পণ্য ফরিয়াদের মাধ্যমে চলে যায় পাইকারি ব্যবসায়ীদের কাছে, এরপর চলে খুচরা ব্যবসায়ীদের সাথে দর কষাকষি। এসব সবজি নেড়ে চেড়ে যাচাই বাছাই করে কেনেন খুচরা বিক্রেতারা। পরে ভ্যান, সাইকেল, মোটরসাইকেল যোগে সেগুলো চলে যায় গন্তব্যে, তারপর তা জায়গা করে নেয় ক্রেতার ব্যাগে। কৃষকের ক্ষেত থেকে ক্রেতাদের হাত পর্যন্ত একটা সবজি পৌঁছাতে কমপক্ষে 3 বার হাত বদল হয়। আর এই হাত বদলের মাঝখানে যারা কাজ করেন তারা হলেন ফরেয়া এবং পাইকারি বিক্রেতা। একজন ক্রেতার পক্ষে যেমন সম্ভব না সরাসরি ফসলের ক্ষেত থেকে সবজি সংগ্রহ করা, তেমনি কৃষকের পক্ষে সম্ভব না সরাসরি ক্রেতার হাতে পৌঁছে দেয়া। আর এর ফলেই এই ফরেয়া এবং বিক্রেতারা এই হাত বদলের কাজটা করে থাকেন। এতে করে ক্রেতাদের কিছুটা বেশি দামে সবজি কিনতে হলেও এখানে যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়, তেমনি সচল থাকে অর্থনৈতিক চাকা। গৃহস্থরা মাল নিয়ে আসে এরা আড়তদারের কাছে নিয়ে আসে, আড়তদার তখন এরা কি করে এখানকার ফরে মাল কিনে নেয়, ওরা নিয়ে আসে, আমরা বিক্রি করে দিই ওদেরকে, ওদের কাছ থেকে ওরা বিক্রি করে আমাদের কাছ থেকে আসে নিয়ে নেয়। কাঁচা বাজারে দাম ওঠানামা করে প্রতিদিন, এক একটি পণ্যের দাম কমা বাড়ার হারও এক এক রকম। তবে বর্ষায় বেশিরভাগ সবজির দাম থাকে চড়া, এজন্য বৃষ্টিতে ফসলের উৎপাদন ব্যাহত হওয়াকে দুষছেন ব্যবসায়ীরা। এখন বৃষ্টিকাল না, মাল তো অর্ধেকই নষ্ট। মাল তো মনে করেন যে এখানে 10 মণ হয়েছিল, সেখানে মাল হয়েছে 2 মণ। ওদেরকেও আমরা ওইরকম করে বুঝাই, ভাই দাম বেশি আছে, দাম বেশি রাখবে, কি করবো আমরা। এই মৌসুমে কিছু কিছু সবজি সেঞ্চুরি হাঁকায় খুচরাতে, পাইকারিতেও থাকে যথেষ্ট প্রভাব। দাম বেড়ে গেলে বিপাকে পড়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। শুরুতে পাইকারি ব্যবসায়ী এর কারণ ব্যাখ্যা করেন খুচরা ব্যবসায়ীকে।
পরে সেই কথার পুনরাবৃত্তি ঘটে সাধারণ ক্রেতার কাছে। দুই পক্ষেরই টান পড়ে পুঁজিতে, মাল নিয়ে চলে কাড়াকাড়ি। মালের দাম বাড়ে গেলে মাল ঠিক মতো পাওয়া যায় না, সব মালে বাইরে চলে যায়। পার্টি নামলে গেলে আপনার দেখা গেল যে যেখানে এখানে বিষয় যদি 15 টাকা, তখন পার্টি নামলে গেলে 18-20 টাকা বা 22 টাকাও কেনে। আমদামির উপর নির্ভর। দাম বেড়ে যায়, তখন আমাদের পুঁজি শর্ট হয়, কিনতেও সমস্যা হয়, আবার বিক্রি করতেও সমস্যা হয়ে যায়। কৃষক, পাইকারি ও খুচরা বিক্রেতার শেষে একটা সবজি পৌঁছায় ক্রেতার ব্যাগে। পাইকারি বাজারের শেষের দিকে কিছু খুচরা ক্রেতার দেখা মেলে। কম দামে পাওয়ার আশায় পাইকারি বাজারে উকি দেন তারা। দরাদরি শেষে কখনো জেতেন, কখনো হারেন। তবে পণ্যের দাম বাড়ুক বা কমুক, পরিবর্তন ঘটে না বাজারে কাজ করা শ্রমিকদের। পাইকারি রেটে আমরা পাই, ওই বাজারে গেলে আমাদের এর চেয়ে ডাবল রেটে কিনতে হয়। এই জন্য আমরা একটু সাশ্রয়ের জন্য এখানে আসি। বর্তমান যে বাজার আছে এর চেয়ে আর একটু কম হলে সবার জন্য উপকার হয়। মাল বেশি হোক, দাম বা কম হোক, আমাদের যেটা রেট আছে হয়তো 10 টাকা বস্তা, হয়তো কোনটা 20 টাকা বস্তা দেয়। পাইকারি বিক্রেতা হোক বা খুচরা ক্রেতা, সবারই দাবি একটাই, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে রাখা হয়, নইলে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখা কঠিন হয়ে পড়ছে দিনকে দিন। আমিরুল বাপ্পি, এখন, সৈয়দপুর। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। আমরা এখন দুপুরের শুরুতে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে খবর বলছিলাম, এবং এখন একটু ভারতের বন্যা পরিস্থিতি। দেশের মতো ভারতেও বন্যা পরিস্থিতির অবস্থা খুব একটা ভালো নয়, এবং সেখানে উত্তরাঞ্চলের আসামে দেখা গিয়েছে যে কমপক্ষে 84 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বন্যার কারণে। এছাড়া ব্রহ্মপুত্র কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে বইছে। আর শুধু বন্যার কারণে নয়, প্রাণহানির ঘটনা ঘটছে বজ্রপাতের কারণেও। পরিসংখ্যান বলছে বুধবারই শুধুমাত্র রাজ্যটিতে বজ্রপাতে মৃত্যু হয়েছে 47 জন, এবং এদিকে 2 সপ্তাহের বন্যায় হিমাচল প্রদেশে আর্থিক ক্ষতি ছাড়িয়েছে 172 কোটি রুপি। নাফি আরমান মরণে জানাবেন বাকিটা। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ভারতের উত্তরাঞ্চল। আসামে বৃষ্টির সঙ্গে বাড়ছে নদ নদীর পানি, একই সঙ্গে বাড়ছে প্রাণহানির সংখ্যা। 4টি পয়েন্টে ব্রহ্মপুত্র নদ ও 1টি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বইছে বিপদসীমার ওপরে। পানিবন্দী রাজ্যের 27টি জেলার 14 লাখের বেশি মানুষ। ভয়াবহ এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ সীমান্তবর্তী ধুবড়ী জেলা। 2500-র বেশি গ্রামে নষ্ট হয়ে গেছে প্রায় 40,000 হেক্টর ফসলের ক্ষেত। 1.5 লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য প্রায় 400টি রিলিফ ক্যাম্প খুলেছে রাজ্য সরকার। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বন্যার পানিতে ডুবে মারা গেছে 1.5 শতাধিক প্রাণী। 430 বর্গ কিলোমিটার উদ্যানের 62টি ফরেস্ট ক্যাম্প এখনও পানির নিচে। 135 animals we have rescued and 159 have died due to various causes including drowning. There have been 2 road accidents. আসামের পাশাপাশি বন্যায় ধুঁকছে উত্তরপ্রদেশ। ভারী বৃষ্টির কারণে রাজ্যের 12টি জেলার প্রায় 8 লাখ মানুষ বন্যার কবলে। 5টি নদীর পানি বইছে বিপদসীমার ওপরে। বন্যার পাশাপাশি বাসিন্দারা প্রাণ হারাচ্ছেন সাপের কামড় ও বজ্রপাতে। শুধু বুধবারই রাজ্যটিতে বজ্রপাতে নিহত হয়েছেন কমপক্ষে 47 জন। বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করে বন্যার্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বন্যা কবলিত রাজ্যের তালিকায় যুক্ত হয়েছে হিমাচল প্রদেশ। 27 জুন থেকে ভারী বৃষ্টি ও বন্যায় রাজ্যের আর্থিক ক্ষতি ছাড়িয়েছে 172 কোটি রুপি। আসাম ও উত্তরপ্রদেশের মতো হিমাচল প্রদেশেও বাড়ছে প্রাণহানি। ভারতের আবহাওয়া দপ্তর IMDর পূর্বাভাস বলছে আগামী 5 দিন উত্তরের রাজ্যগুলোয় অব্যাহত থাকবে বৃষ্টিপাত। তাই শিগগিরই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবার কোনো সম্ভাবনা নেই। নাফি আরমান মনন, এখন বিশ্ব। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কাতারে জড়ো হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও মিশরের প্রতিনিধি দল। তবে চলমান আলোচনার মধ্যেও উপত্যকায় বন্ধ নেই ইসরায়েলি বাহিনীর হামলা। দেশটির নিরাপত্তা সংস্থার প্রধান রনেন বারের নেতৃত্বে একটি ইসরায়েলি প্রতিনিধি দল CIA-র পরিচালক, মিশরীয় গোয়েন্দা সংস্থার প্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারে পৌঁছেছেন। আলোচনার মূল উদ্দেশ্য যুদ্ধবিরতির বিষয়ে সব পক্ষকে ঐক্যমতে নিয়ে আসা। হামাস বলছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোকে লিখিত গ্যারান্টি দিতে হবে। ইসরায়েলি কর্মকর্তারা একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথা বলছেন। এদিকে স্থল অভিযানের জন্য গাজা সিটির বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দিয়েছে IDF। শহর ত্যাগ করার সময় ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।
শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।